আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিথি আবারও আমার ফেসবুক পেজ ফারহানা বিথিতে চলে আসলাম লাইভে। আচ্ছা, আপনারা জয়েন হয়ে নেন। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কারণ আমি অনেক বেশি নার্ভাস। এই প্রথমবার মনে হয় আমার লাইভে আসতে নার্ভাস ফিল হচ্ছে, আমি জানি না কেন। আমার কাছে অন্যরকম, মানে এত বেশি নার্ভাস যে মানে লিটারেলি যদি আমি বলি আমার হাত হাত মনে হচ্ছে কাঁপতেছে, মানে এত বেশি নার্ভাস লাগতেছে। যাই হোক, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম মনির। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? অনেকদিন পর দেখলাম। টুলটুল টুটুল ভাইয়া, অনেকদিন পরেই আসলাম। আর অনেকদিন পর মানে আর অনেকদিন একটু গ্যাপে থাকতে ইচ্ছা করছিল, বাট জীবন যাচ্ছেই, তাই আসতে হচ্ছে। শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আপু, আপনার শরীরে কি অবস্থা? শরীর আজকে খারাপ থাকলেও কালকে ঠিকই ভালো হয়ে যাবে আল্লাহর রহমে। মানুষ জীবন থেকে কোনো কিছু হারিয়ে ফেললে সেটা আর পায় না। সেটা বিশ্বাস হোক, ভালোবাসা, বা কাছের মানুষ, বা শত্রু। কোনো কিছু জীবন থেকে একবার হারিয়ে গেলে কি আসে? আমার বুকটা ধুক ধুক করছে। আমি এত আনইজি ফিল করছি, মানে এই প্রথমবার এত আনইজি ফিল করছি লাইভে কথা বলতে। টানা 20 দিন পর আমি আমার লাইভ মানে ফেসবুক পেজে অ্যাক্টিভ হলাম। এই কয়েকটা দিন আমি কোথাও, আমার তো একটাই পেজ ফারহানা বিথি, তো এখানে আমি এই কয়েকটা দিন কোনো পোস্ট করি নাই। কিন্তু অবাক হলাম যে এত এত ফেক আইডি, আমার নামে ফেক আইডি চালাচ্ছে, এত এত ফলোয়ারের আইডি, যারা প্রতিনিয়ত আমাকে নিয়ে ভিডিও ছাড়ছে, পিকচার পোস্ট করছে, এটা সেটা ক্যাপশন দিচ্ছে। আসলে এগুলো দেখতে দেখতে আমি বিরক্ত। ফেক আইডিদের ভিডিওর কমেন্টে বা পিকচারের কমেন্টে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম অনেকে ওটাকে রিয়েল ভেবে গালাগালি করতেছে। তখন আমি ভাবলাম যে আসলে এখানে আপনাদের কোনো দোষ নাই। মানে আমাকে যারা দেখে, আমাকে যারা পছন্দ করে, যারা অপছন্দ করে, তাদের আসলে কোনোই দোষ নাই। ফেক আইডি আমাকে আসলে আপনাদেরকে বিভ্রান্ত করে জন্যই আপনারা এসব কথা বলেন। তো আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কাজে যেহেতু ফিরতে হবে, তাই ভাবলাম ফার্স্টে একটা লাইভ করি, তারপরে আসি। আমি অতীত বর্তমান কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না, কাউকে নিয়েও কথা বলতে চাই না। আমার যদি কথাবার্তায় ভুল হয় এখন বা এই লাইফে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভীষণ নার্ভাস। আমার হাত পুরোটা লিটারেলি কাঁপতেছে, নার্ভাস এত ফিল করতেছি, আমি জানি না কেন। কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় 15-20 দিন ধরেই ওই ঠান্ডা লেগে আছে, এখন পর্যন্ত ভালো হয়নি এই ঠান্ডাটা। আপনারা আমার পাশে আছেন এতদিন, আমি খুব খুশি। মানে আমার এটা অনেক বড় পাওয়া। খুশি কি বলতেছি, মানে এটা আমার অনেক বড় পাওয়া যে আমার পাশে আপনারা আছেন। অনেকেই মেসেজ দিচ্ছেন আপু, যে ভালো আছেন কিনা, বা আমি কবে কাজে ব্যাক করব, এগুলো নিয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন। পড়ি, সবার কমেন্ট পড়ি, সবার মেসেজ পড়ি। যদিও আমি ফেসবুকে ঢুকি নাই অনেক দিন যাবত, মাঝে মাঝে ঢুকি আবার বের চলে আসি, ভালো লাগে না। ফেসবুক, টিকটক, কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাকে। আমি বেশিক্ষণ লাইভে থাকবো না। আমার কালকে থেকে আমি ইনশাল্লাহ ব্লগ আপলোড করব, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে দেখা করে যাই।
সোহাগী খাতুন, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু। মাম্পি মিম, তোমরা সবাই একসাথে যে ভিডিওগুলো করো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার কি কি খারাপ লাগে আপনাদের? আমিও রাজশাহীর, ভালো, রাজশাহীর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তোমার সাথে দেখা করতে চাই, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। বেঁচে থাকলে দেখা হবে, ঘুরতে ঘুরতে এই দুনিয়াতেই তো আছি। যখন থাকবো না তখন দেখা হবে না। যতদিন বেঁচে আছি কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। আপু আমার কমেন্ট পড়েন। সোহানা, পড়ে ফেললাম আপু। আরেকটা কি লিখেছে, রিয়া জিহান, রিয়া অ্যান্ড জিহান। আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করো যারা আমার সামনে সৎ থাকার ভান করে কিন্তু গোপনে আমার জন্য খারাপ উদ্দেশ্য রাখে। আস্তাগফিরুল্লাহ। অবশ্যই আমি এই দোয়াটা সবসময় করি, এখন সবসময়। ভাবি শাওনের কথা মনে হলে পানি চলে আসে। আমি মনে হয় এমন কোনো লাস্ট 2 বছর এমন কোনো লাইভ আছে বলে মনে হয় না যে সময় আমি লাইভ করছি বা ভিডিও করছি তখন ও আমার সাথে ছিল না। সবসময় ছিল সাথে। এখন কেউ না, এখন রুমেই কেউ নাই, ও সবসময় আমার সাথে থাকে। আপনারা আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন ওর কথা থাকেই। যাই হোক, আমি আসলে যে নাই তাকে নিয়ে আসলে কথা বলতে চাই না, কারণ আমি চাই না যে আপনারাও এসব বন্ধ করেন, ওর পিকচার নিয়ে পোস্ট করা বা ভিডিও নিয়ে পোস্ট করা, এগুলো বন্ধ করেন। কারণ যে মানুষটা নেই তাকে নিয়ে আলোচনাই না করি। দেখেন, যে যাওয়ার চলে গেছে, একদিন আমিও চলে যাব, হয়তো 2 দিন পরে আর না হলে 2 দিন আগে। তো যে গেছে তো চলে গেছে, তারা নিয়ে আর আপনারা পোস্ট করবেন না, আমি রিকোয়েস্ট করব। এতটুকুই। দোয়া করেন আপু, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, অনেক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। নকশি ঘর অপরাজিতা। তবে তবে এটা ঠিক যে আমি আমার এই 20টা দিনের মধ্যে আমি অনেক কিছুই চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। নিজের ভুলগুলো বুঝতে শিখলাম, ভুল সিদ্ধান্তগুলো বুঝতে শিখলাম, কাছের পরের গোপন সব কিছুই জানার চেষ্টা করলাম, বুঝলাম। হ্যাঁ, আমি কাউকে নিয়ে মন্তব্য করব না। আমাকে নিয়ে অনেকেই টোল করতেছে, দেখলাম অনেক অনেক ভিডিও। ফেসবুকে ঢুকলাম, এই 20 দিন ছিলাম না ঠিকই, কিন্তু এই 20 দিন আমাকে নিয়ে কথা বন্ধ হয়নি ফেসবুকে। তো এগুলো নিয়ে আমি ভাবছি না। মানে এমন একটা সিচুয়েশন যে আমি ফেসবুক নিয়ে ভাববো না, আমি আমার নিজেকে সান্ত্বনা দিব, না ওই পরিবারটাকে সান্ত্বনা দিব। মানে আমাকে আপনারা এমন জায়গায় ফেলে দিয়েছেন যে আমি বিপাকে পড়ে গেছি। বা আমি, যদিও আলহামদুলিল্লাহ সব কিছু তো একভাবে একসাথে ঠিক করা যায় না, যতটুকু পারা যায় থাকা যায়, পাশে রাখা যায়, করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারা দোয়া করেন। কিছুই বলতেও ভাল লাগতেছে না, কিছু করতেও ভাল লাগতেছে না, মানে কিছুই ভাল লাগছে না। আমি কি আবল তাবল বলছি আমি নিজেও জানি না। আসলে আপনি তো সবার থেকে অনেক এগিয়ে, দেয় আপনাকে কেউ সহ্য করতে পারছে না, সবাই জ্বলছে। আমি এগিয়ে থাকাটা থাকতে চাইনি, যে এগিয়ে থাকাতে একসময় আমাকেই অপদস্থ হতে হবে। আমি এরকম এগিয়ে থাকাটা চাই নাই কখনো। অনেকে দেখলাম বলতেছে যে এই গ্রুপ থেকে কাউকে কাউকে আপনারাই নিজেরাই অ্যাডভাইস দিচ্ছেন যে এই গ্রুপ থেকে লিভ নেওয়া দরকার, তাহলে ভালো থাকবে। কারণ 2-1 জন তো লিভ নিছে আমার গ্রুপ থেকে আর কি। তো তাহলে ভালো থাকবেন। দেখেন আপু আর ভাইয়ার একটা কথা বলি, আমার যে গ্রুপটা, আমার গ্রুপে আমি একাই ছিলাম ফার্স্টে। তো আমার কোনো বন্ধু বান্ধবীও ছিল না,
তো আমার একাকিত্ব দূর করতে আমি কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলতাম, থাকতাম, ফিরতাম। যে একসময় ব্লগে চিন্তা করতো না, তারাও আমার সাথে থাকতে থাকতে হয়তো আমি শিখাই দিছি যে এভাবে করো, তোমরাও ইনকাম করো, এভাবে করা তো সহজ, বা রেগুলার যদি ভিডিও টিডিও ছাড়া যায়, বা আমি পথ শিখাই দিতাম আর কি। তো এই গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হলো, সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, সবাইকে যার যার অস্তিত্ব থেকে উঠে আসানোর চেষ্টা করেছি, ভালো রাখার চেষ্টা করেছি। কিন্তু এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে আপু বা ভাইয়া, যে এই গ্রুপ থেকে সবাই ফায়দা নিতে পারে বা সবাই নিজের পথ গুছায় নিতে পারে, কিন্তু এটা প্রতিদানটা দিতে পারে না। প্রতিদানটা কি জানেন? প্রতিদানটা এরকম, সাপোজ সাপোজ হচ্ছে, যদি হচ্ছে কার কথা বলবো, সাপোজ আমি কাউকে অনেক ভালোবাসি, আমার কোনো ছেলে বন্ধুর কথাই যদি বলি, যে তাকে আমি পথ দেখালাম, বা ভাইয়ের কথা, ছেলে বন্ধু বললে আপনারা আবার নেগেটিভে নিয়ে যাবেন। যদি কোনো ভাইয়ের কথাই বলি যে তাকে আমি আমার গ্রুপে নিয়েছিলাম, আবার তাকে ভালোবাসি, সে জীবনে সেটেল হলো, সব কিছুই করতে পারলো। তো সেটেল হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আর আমিও বোকার মতন প্রথম থেকে যে ভালোবাসাটা পেতাম, সেই ভালোবাসাটা পাওয়ার আশায় বসে থাকি, বা আমি চাই যে সে আমাকে সময় দিক, কিন্তু কোনোভাবে ব্যস্ততার কারণে সেসব মানুষ আমাকে আর সময় দিতে পারে না। আমার হয়তো বা দোষ এইটাই যে আমি ভালোবাসা বা একাকিত্ব দূর করার বা ভালো সময় কাটানোর অপেক্ষায় বসে থাকি, কিন্তু এগুলো ভুল আমার। আর আমি তো কখনো কারো সম্পর্কে কিছু বলি না। কখনো কারোর কোনো বন্ধুত্বের মধ্যে বা কোনো সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরে বা ঝামেলা হয়, তখন কিন্তু কেন ঝামেলা হয় এই বিষয়গুলোতে আমি কথা বলি না। কোনোদিনও আপনারা শুনবেন না যে মাঝে মাঝে দেখেন যে কারোর সাথে আমার মান অভিমান চলছে, আমি কিন্তু তাও বলি না যে মান অভিমান চলছে। আপনারা আপনারাই ভিডিও বানান, আপনারা আপনারাই সব করেন, হয়তো বুঝতে পারেন, কারণ ভিডিওতে থাকে না। তো কোনো বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলে বা রাগ অভিমান হলে আমি কখনোই কিছু বলি না যে কারণটা কি আসলে। এই জন্য আপনারা আমাকে ভুল বুঝেন, হয়তো ভাবেন যে বিথি হিংসা করছে, আর একজন উপরে উঠে যাচ্ছে তাই, কিন্তু না, এরকম কিছু না। আমি তো সবাই জানে যে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার সঙ্গ পেয়ে যদি কেউ একটু ভালো থাকে। আমি সবচেয়ে বেশি খুশি হই, কারণ আমি যখন কারো সঙ্গ চেয়েছিলাম ভালো থাকার জন্য, তখন কারো সঙ্গ পাইনি, একা একাই এখানে এসেছি। তো আমার ভুলটাই ওখানেই, যে আমি যখন সবাই প্রথম প্রথম আমার সাথে মিশে, তখন খুব আমার সব খেয়াল রাখে, আমার ভালো থাকার খেয়াল রাখে, আমাকে ভালো রাখার খেয়াল রাখে, খুব ভালোবাসে। কিন্তু যখন লাইফটা সেটেল হয়ে যায়, তখন তো মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায়, স্বাভাবিক। তো আমি নিজেও তো ব্যস্ত, ব্যস্ততার মধ্যে তাদেরকে আমি আগলাই রাখি, তাদেরকে সময় দিয়েছি, বা তখন যখন তারা ব্যস্ত হয়ে যায়, তখন কিন্তু আমাকে আর তারা সময় দিতে পারে না। একসাথে মন খারাপ থাকলে বসতে পারে না, কোথাও ঘুরতে গেলে না বলেই ঘুরতে যায় কেউ, বা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে সবাইকেই সব জায়গাতেই নিয়ে যাই, সেখানে কারোর যদি টাকা পয়সার অসুবিধাও হয়, তখন সেখানে আমরা নিজের থেকেই টাকা পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাই, যে না চলো, টাকা পয়সা পরে দিও। তো এরকম অনেক ধরনের সাপোর্টই থাকে, যেগুলো আমি বলতেও চাই না, হয়তো বুঝেন আপনারা, অনেকেই বুঝেন। তো আমার ভুল এটাই যে আমি বোকার মতো ভেবে থাকি যে প্রথমে যে ভালোবাসাটা মানুষ দেখায় বা আমার সঙ্গে থেকে আমাকে যে কেয়ারটা করে, সেটা হয়তো সারা জীবন থাকবে, কিন্তু থাকে না একটা পর্যায়ে এসে, কারণ সবাই ব্যস্ত হয়ে যায়, সবার লাইফ সেট হয়ে যায়, সেটেল হয়ে যায়, ব্যস্ততার জীবন যাপন করে তখন। তো আমাকে আর সময় দিতে পারে না, তাই আমি কল করলেও বা আমাকে আমি খোঁজখবর নিলেও সময় থাকে না কারোর সেই জিনিসটা রিপ্লাই করার হোক, বা আমাকে সময় দেওয়া নিয়ে হোক, বা আমাকে নিয়ে কোথাও যাওয়া হোক, সেটা আর কারোর সময় থাকে না, কারণ যার যার জীবনে শেষে ব্যস্ত থাকে। ভুলটা আমার এটাই, বুঝেছেন? আর আমার মান অভিমানের বেশিরভাগ জায়গায় এই একটাই কারণ। আপনারা একটু জিজ্ঞাসা করেন আপনাদের যাদের যাদের ডাউট মনে হয় যে আসলে কি বিথি আপু এই জন্য হচ্ছে ঝামেলা ঝাঁটি হয় নাকি, বা বিথি আপুর আসলে দোষটা কি, গ্রুপ থেকে যে গ্রুপে যে 2 দিন পর পর এরাও সাথে ঝামেলা হয়, আসলে কি কারণ। এটা আপনারা যখন যাচাই করবেন, বিচার করবেন, জিজ্ঞাসা করবেন, তখনই বুঝতে পারবেন যে একটাই কারণ, যে আমি হয়তো বেশি আশা করে থাকি, কিন্তু আসলে ওই জিনিসটা হয় না। বুঝছেন? এটাই হচ্ছে আসল কারণ। আমার কাউকে নিয়ে অভিযোগ নাই, কিছু নাই, আমি একাই থাকতে চাই এখন। রাকিব ভাইয়া দেখলাম, আমি রাকিব ভাইয়ার আবার ফ্যান, ব্লগার রাকিব অন্তরা যারা,
রাকিব ভাইয়া বলল যে যত মানুষের সাথে কম মিশবেন ততই ভালো থাকবেন, কিন্তু আমি আসলে বোকা। কেন বোকা মানে আমি না একাই থাকতাম আগে, কিন্তু এমন একটা হয়ে গেছে যে আম, আমার হচ্ছে সবার সাথে মিশে মিশে অভ্যাস হয়ে গেছে না, এই জন্য একটু কষ্ট হয় একা থাকার কথা ভাবলে। তবে একাই থাকবো, কারণ আমি দেখলাম যে আমি ভালোবেসে যাদের জন্য যা স্যাক্রিফাইস করি, এটা আসলে শুধু একজনের জন্য না, সবাই আমার জীবনে সবাই এমন, প্রত্যেকটা মানুষই, ভাই বোন বন্ধু বান্ধবী সবার জন্যই বলতেছি কথাটা, যে আমি দেখেছি আমি যাদেরকেই ভালোবেসে বেসে আগলায় রাখতে চাইছি সবাই ভালো থাকে। দিন শেষে আমার ভালো থাকাটা আর হয় না, আমি তাদের কাছে খারাপ হয়ে যাই। কারণ কি, আমি হচ্ছে তাদের কাছে সময় চাই, তাদের কাছে বেশি আশা করে ফেলি। স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু করবেন সেখানে আমি কেন নাই, বা আমাকে রেখে কেন যাওয়া হলো, এগুলো ভাবি। এই জন্য যদি এরকম ভাবতাম যে না তার মতো সে চলছে ফিরছে ঘুরছে, আমার কি দরকার সেখানে, তো এই জন্য আমি ভাবছি একাই থাকবো, কাউকে আর নিব না। যতটুকু মিশা সবার সাথে ফর্মালিটিসের জন্য ততটুকুই করব, বেশি মিশবো না আর কারোর সাথে। আমি মানুষকে ভালোবেসে ঠকেছি, এই বুকটা ধুক ধুক করে। কারো সম্পর্কে দুইটা বদনাম করব, কারো সম্পর্কে মিথ্যা কথা বলবো, এই বুকটা ধুক ধুক করে ভয়ে, এই জন্য বলি না। কারণ মানুষের বদনাম করা আমি পছন্দ করি না, তাও আবার পাবলিক প্লেসে এসে। অনেকের এখনো বিয়েই হয়নি, কেউ সংসার করছে, কারো সংসার চলছে। তো আমার বদনাম নেই, তাদের জীবনে কোনো ক্ষতি হোক আমি বদনাম করে বা কিছু সত্য জানায়, তো আমি এগুলো চাই না। আমি যদি সেরকম মেয়ে হতাম তাহলে যখনই যে ঝামেলা হইতো সেই ঝামেলার কারণগুলো বলতাম। আমার যে রাগ অভিমান হয় মাঝে মাঝে সেগুলো বলতাম, সেটা ভাই বোনের উপরে হোক, বাবা মার উপরে হোক, স্বামীর উপরে হোক, বন্ধু বান্ধবীর উপরে হোক, সবার উপরেই আমার রাগ অভিমান সবই আছে। তো আমি কোনোদিনও কারোর কাছে শেয়ার করি নাই, আপনাদের কাছেও না। আর আমি আল্লাহর রহমে বলতে পারি হাজার শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে। আমি এগুলো নিয়ে কখনো ঘাটাঘাটি নাড়ানাড়ি সব করতে চাই না, সব নোংরামি আসলে করতে চাই না। তো দেখেন কপাল কি আমার, আমি যতই ভদ্র হয়ে ভালো হয়ে থাকার চেষ্টা করি কিন্তু ঘুরে ফিরে মানুষ আমাকেই খারাপ বলে। এটাই নিয়ম পৃথিবীর। তো ভাবতেছি যে আমি একাই থাকবো, অন্তত কষ্ট পাবো না কারোর কাছ থেকে, কারোর কথার আঘাত পাবো না, আর অন্তত আমি কাউকে ভালোবাসবো না, কোনোদিনও কাউকে ভালোবাসবো না। আমার রাত বলতেছিল আমার হাজব্যান্ড যে আমার দুইটা নাকের একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে একটা ছিদ্র বন্ধ হয়ে গেছে আমার আমার ভাই মরে যাওয়াতে। আমার মানে রাদের তো চাচাতো ভাই ছিল আর একটা নিঃশ্বাস আছে। তো এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কারণ আমরা চলতে পারতাম না, তো সেই সব কিছু হ্যান্ডেল করতো আমাদের আমাদের আমরা নির্ভর হয়ে গেছিলাম তার উপর অনেক। এরকম যাকেই ভালোবাসি তার উপরে নির্ভর হয়ে যায়, তাদের ভালোবাসার পাগল হয়ে যায় আমরা। হ্যাঁ, তো যাকেই আমরা ভালোবাসি, তো যতটুকু ভালোবাসি তার থেকে বেশি আশাও করি। তো আশাগুলো যখন আর ফিল আপ করতে পারি না, হয় না, মন খারাপ হয়, অভিমান হয়, তখন থেকেই যে কারোর সাথে তখন ঝামেলা হয়। ঝামেলা আমি তাও করি না, এটাই মান অভিমানের কারণ। যার যার সাথে, আমার আব্বুর সাথেও মান অভিমান হয় যে আমি এত ব্যস্ত থাকি, আব্বু কল দেয়, আমি যেতে পারি কখনো কখনো আব্বু আসে। কোনো কোনো কারণে অভিমান হয় যখন হয়তো আব্বুকে কল দিয়ে ডেকে পাই না, আব্বু ব্যস্ততা আছে এরকম জানে। তো সেরকমই ভাই বোন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রেও সেম রাগ। আমি আসলে ভালোবাসার পাগল, যে আমাকে ভালোবাসবে আমি তার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আমি আগেই জীবন দিয়ে দিই, ভালোবাসা পরে পাওয়ার চেষ্টা করি, কিন্তু জীবনটা চলে যায় কিন্তু ভালোবাসা পাওয়াটা আর হয় না। তো আপনারা বিথিকে অবশ্যই একদিন চিনবেন, যে বিথিকে আপনারা অহংকারী বলেন না। আপনারা যারা আমাকে দেখেন নাই কখনো তারাও বলেন অহংকারী। আমি জানি না কি দেখে অহংকারী বলেন, আমি নাকি অহংকারী, আমি দেমাগি, আমি হচ্ছে মানুষের ভালো সহ্য করতে পারি না, ভালো সুখ সহ্য করতে পারি না। একজন বলুক, একজন মুখ ফুটে বলুক যে আমি তার সুখ দেখতে পারিনি। আমার মতন, আল্লাহ সাক্ষী আছে, আমার মতন
কেউ খুশি হয় না কেউ যদি উন্নতি করে। সবাই ঠকাইছে আমাদের, সবাই আমাদের জীবনে ছোট, আমি বিশেষ করে সবাই এই জীবনে তো ঠকানোর আপনাদেরকে শেয়ার করতে পারি তবে একটু একটু করে, কিন্তু ছোট থেকে ঠকে আসছি জীবনে। হ্যাঁ, কাছের মানুষদের কাছে, পরিবারের মানুষদের কাছে। ছোটবেলাটাও অনেক কষ্টে কেটেছে। তো অনেকে ভাবেন যে আমি আমার অতীত ভুলে গেছি। না, আমার কেন এত ধৈর্য জানেন? আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মিডিয়ায় ছেড়ে দিত বা কখনো উচ্ছৃঙ্খল ব্যবহার করতো, সবার সব গোপন তথ্য বা সবার সব হিস্ট্রি, সবার পাস্ট বা সবাই কিভাবে চলে বা কি করে সবকিছু বলে দিত, কিন্তু আমি এগুলো পছন্দ করি না, করিও না। তো আমার ধৈর্যটা এই কারণে, কারণ ছোট থেকেই আমি সবকিছুই শিকার হয়ে আসছি, সবকিছুই প্রতিবাদ ছোটবেলায় করতে পারতাম না, এখন প্রতিবাদ করি। ছোটবেলা থেকেই সবকিছু ধৈর্য ধরে সহ্য করে আসছি, তো এই জন্য এখনো পারি ধৈর্য ধরতে। আমি খুব শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু ধৈর্য ধরতে পারি অনেক। আল্লাহ আমাকে এই গুণ দিছে। তাছাড়া আমার মতো মেয়ে যদি চাই তাহলে কিন্তু এনি টাইম হচ্ছে নোংরামি কাজ করে টাইম লাইনে থাকতে পারতাম। আমি সবসময় চেয়েছি যে আমি নেগেটিভভাবে কখনো ভাইরাল বা সেলিব্রিটি হতে চাই না। যতই ভালো করে থাকার চেষ্টা করছি ততই খারাপ হয়েছে আপনাদের কাছে। যাই হোক, আপনারা অনেকে হয়তো আমাকে ভুল বুঝে আছেন। আমি চাইবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমাকে ভালোবাসবেন, কারণ আমি ভালোবাসারই পাগল। আমাকে ভালোবেসে দেখেন, আমি হচ্ছে জান দিয়ে দিব। এই জানে আর কিছু নাই, কিন্তু ভালোবাসলে জান দিয়ে দিতে পারি, সব কিছু করতে পারি। এই ভালোবাসাটাই পাই না, কারণ মানুষ আমাদের কাছে আসেই কোনো না কোনো একটা উদ্দেশ্যে, কোনো না কোনো একটা কিছুর জন্য আসে, কিন্তু আমরা ভাবি যে ভালোবেসে আসছে, কিন্তু ভালোবাসে না। পরে আমি খারাপ হয়ে যাই, কারণ আমি বেশি আশা করে ফেলি তাদের কাছ থেকে। ওটাই বললাম, আমার গ্রুপটা এমন গ্রুপ যে যেখানে ভালোবেসে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা পেয়ে অনেক কিছু লাইফে করা যাবে আল্লাহর রহমে, আল্লাহ যদি চায়। কিন্তু এটা প্রতিদানটা কেউ দিতে পারে না, আর তখনই আমি খারাপ হয়ে যাই। যখন প্রতিদান চাই ভালোবাসা, তখন খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেক খারাপ লাগতেছিল, আমি খুব নার্ভাস ছিলাম। একটু একটু এখন একটু একটু ভালো লাগছে। আমি তো ভাবছিলাম আজকে লাইভে কথাই বলতে পারবো না, মনে হচ্ছে জীবনের প্রথম ক্যামেরার সামনে আসছি, এরকম ফিল হচ্ছিল। তো আমি চাইবো যে যারা আমাকে ভুল বুঝে আছেন তারা আমাকে ভুল বুঝবেন না, আল্লাহর মানে দোহাই লাগে, কারণ আমি ভুল বোঝার মতো কোনো কাজ করিনি। হ্যাঁ, আপনাদের কাছে রং মনে হতে পারে যে আমি এই ডিসিশন কেন নিয়েছি বাইক ট্যুরে। কি জানতো বলেন বাইক ট্যুরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে? আমি তো জানতাম না, জানলে তো আমি আমার শাওনকে নিয়ে যেতাম না। মাঝে মাঝে তো মনে হচ্ছিল ওই জায়গায় যেন আমি কেন হলাম না, আমি যদি হইতাম ছেলেটা যদি বেঁচে থাকতো। তো এই ডিসিশনগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছে। তাছাড়া কত মানুষ ট্যুর দিয়ে আসে না বলেন, সব কিছুই তো ঠিক ছিল। লাস্টের দিন, আসার দিন, আমরা 12-13 দিন তো বাহিরেই ছিলাম। লাস্টের দিন, আসার দিন, তাও 3 দিন রেস্ট নেওয়ার পরে শুরুতেই আসার দিনে এই অ্যাক্সিডেন্ট। তো আল্লাহ সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুক। আমাকে বদনজর, কুনজর, খারাপ মানুষ, যারা মনের ভিতরে অনেক প্যাচ রাখে, সেসব মানুষ, যারা অভিনেত্রী মানুষ আমার জীবনে আর না আসুক। আমি শুধু চাই যতদিন আপনাদের কাছে থাকবো ভালোভাবে থেকে আল্লাহর রাস্তায় বিদায় নিব। বিদায় নিতে চাচ্ছি অনেকদিন ধরেই, কিন্তু কিছু সমস্যার কারণে আমি বিদায় নিতে পারছি না। তবে হঠাৎ করে এরকম লাইভে এসে বিদায় নিব, চলে যাব। আর কয়দিন, একদিন মরতে হবে। সারা জীবন এগুলো করলে এই জীবনও ধ্বংস, পরের জীবনও ধ্বংস। দোয়া করবেন সবাই, যেন সবাই ভালো থাকতে পারি, সব বিপদ আপদ থেকে মুক্তি থাকতে পারি, আমাদের পথ চলাটা যেন সহজ হয়ে যায়। আমার কাছে সারা দুনিয়া একদিকে আর আপনি একদিকে। আপনারা জানেন আপনারা আমাকে কত ভালোবাসেন, আমি জানি, আমি বুঝি এটা, যে আমাকে যদি আমার এখন ফলোয়ার হিসেবে বলি, ভিউয়ার্সের কথা পরে, ফলোয়ার যদি 2.9 মিলিয়ন হয়,
তো 29 লাখ মানুষের মধ্যে আমাকে 1 লাখ মানুষ অপছন্দ করতে পারে, আমি তাদের কখনো খারাপ বলছি না, কারণ আপনারাও বিভ্রান্তিতে পড়ে যান আমার ফেক আইডি গুলো নিয়ে। আমার ফেক আইডি নাই, আমার আমার একটাই আইডি, মানে পেজ, ফেসবুক পেজ। আমার ফেসবুক আইডিও নাই, ফেসবুক পেজ একটাই, ব্লগ পেজ, এই যেটা এখানে লাইভ হচ্ছে আর কি, ফারহানা বিথি। আর সেকেন্ড একটা রিলস ছাড়ি, যেটা বিথি স্ট্যাটন, 8.5 লাখ ফলোয়ার, এবার তো সব ফেক। আমি কখনো, এই যে আজকে প্রথম লাইভে আসছি, আমি কখনো একটা সিঙ্গেল ওয়ার্ডও পোস্ট করি নাই এই 20 দিনের মধ্যে। অথচ দেখেন আমার নামে কত মানুষ কত ফেক আইডি চালাচ্ছে শুধু টাকার জন্য। টাকার লোভে মানুষ অন্ধ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসলে আপু, আমিন। নাহিদাস, আচ্ছা কমেন্ট পড়ি। ও আরেকটা বিষয়, আমার আরেকটা বিষয় খুব খারাপ লাগে, এটা আমার সাথে সবচেয়ে বেশি হয়, আমি জানি না আপনাদের সাথে হয় কিনা। সাপোজ আপনি আমার অনেক কাছের, আপনাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি, হ্যাঁ, তো আপনার আমার মাধ্যমে কারোর সাথে পরিচয় হলো, আমার মাধ্যমে, পরে দেখি যে ওই দুইজন খুব ভালো সম্পর্ক, মাঝখানে আমাকে ভুলে যায়, অথচ আমার কোনো দোষ থাকে না। আমাকে, আমি তো ওপেন করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি যে যদি কেউ একবার বলে যে বিথি তোর এই দোষ, বিথি তুই আমাকে এই ক্ষতিটা করলি, বিথি তুই আমাকে এই কথাটা বলে কষ্ট দিলি, একবার কেউ বলুক, কারণটাও বলুক, কেউ কোনো দোষ খুঁজে পাবে না আমার, কারণ আমি কারোর সাথে অন্যায় করি না, কোনোদিনও না। সবসময় চেয়েছি যে তার ভালো হোক, সবসময় চেয়েছি তার ভালো হোক, সেটা যে কারোর। আমি কি বলি জানেন, আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে রহমত দিও, আমাকে তুমি এমন একটা কিছু কইরো যেন আমার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যেন ক্ষতি না হয়। মৃত্যুর আগে আগে ক্ষমা চাইতে পারবো কিনা জানি না, আমি তো সবসময় ভাবি যে মাঝে মাঝে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, যদি কখনো আমার কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ মরে গেলে ক্ষমা চাওয়ার সুযোগও থাকবে না, কারণ মানুষের জীবন কখন যাবে কখন আসবে এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তো অনেক চিন্তা ভাবনাই হয়, হয়তো আপনারা ভাবেন সারাদিন এই ভিডিও করি, ব্লগ করি, আমাদের মনে হয় মানে আমরা মনে হয় ইবাদত করি না, আমরা মনে হয় কিছু করি না, যার যার ইবাদত তার কাছে। তো একটাই বলবো যে মানুষের ক্ষতি করিনি, তারপর আমি যেহেতু শাস্তি পাচ্ছি, আমি যেহেতু কথা শুনতেছি সবার, শুনি, তাও যেন আমার দ্বারা কারোর ক্ষতি না হয়। দেখেন ফেসবুকে কতজন কত কি বলে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাচ্ছে, আমি কি কারোর প্রতিবাদ করেছি আজ পর্যন্ত? কারোর প্রতিবাদ করি নাই। আমি এরকম মেয়েই না। অনেক আমার জায়গায় অন্য কোনো পরিচিতি মুখ থাকলে তারা ভিউয়ার্সের জন্য, টাকা কামানোর জন্য অনেক কিছু করতে পারতো, অনেক কিছু। আমার কাছে এমন, আমার সব, মানে যেখানে যাব সেখানে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো যেন আমি শেয়ার করি, মানে ভিউয়ার্সের অভাব থাকবে না, টাকা ইনকামের শেষ থাকবে না, কিন্তু সব সময় তো সব জায়গায় সব ধরনের কাজ করি না, যতটুকু করি ততটুকুতেই তো যা হয় আলহামদুলিল্লাহ। সবসময় ভালো রাখার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। নুসরাত আপু, থ্যাংক ইউ, বাট আমি কখনোই আজকে এগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ অনেকেই আমাকে ভুল বুঝে বসে আছে, হ্যাঁ, এই জন্য। তারপরও তো ওপেন ভাবে, কারণ আমি কিছুই বলি নাই ভাই, তারপরও কত কিছু শুনতে হয়। যাই হোক, সবাই ভালো থাকুক, আমি চাই সবাই ভালো থাকুক, বাট আমি একা থাকবো। আমি আজকে থেকে বলে রাখলাম আপনাদের সবাইকে যে আমি একাই থাকবো, যে আমাকে, আমার শত্রু যদি আমার সামনে এসে বলে আমি বিথি তোমাকে ভালোবাসি, বা আমার সাথে যদি থাকতে চাই থাকতে পারে, আমাকে ভালোবাসলেই হবে, আমার কিছুই লাগবে না, আমি কারোর কাছে কিছুই চাই না, শুধু আমাকে ভালোবাসলেই হবে। আমি, বলুক তো কেউ একজন যে আমি কিছু চেয়েছি, শুধু ভালোবাসা চাই, কিন্তু ওই ভালোবাসা ওই সম্মানটুকু সবাই দিতে পারে না, যাদের কাছে আশা করি তারা দিতে পারে না, এই জন্যই কষ্ট পাই আমি। হতাশ হবেন না, কারোর কথায় কান দিবেন না। থ্যাংক ইউ, আমার পাশে এভাবে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যতজন দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আমাকে দেখার জন্য।
শুধু জাস্ট আমাকে বিশ্বাস করেন, আমি এমন কিছু করিনি বা কখনো করবও না যেটার জন্য আপনারা যাকে ভালোবাসতেছেন আমাকে, যেটার জন্য আপনারা মানে নিচু হন। আমার একটা যদি দেখলেন না একজন ট্রোল করছে, তাকে আমি কলে আমি বারবার একটা কথাই বলতেছিলাম যে ভাইয়া আমার কি ভুল, আমার কোন জিনিসটা আপনার কাছে বেয়াদবি মনে হয় সেটা জানান, যে আমি আসলে কি করেছি যেটা আপনার কাছে বেয়াদবি মনে হয়। কেউ উত্তর দিতে পারে না, কেউ না। শুধু ভিউ হবে, আমাকে নিয়ে কথা বললে, দুইটা বদনাম করলে ভিউ হবে, টাকা কামাই হবে, এটার জন্যই করে কিন্তু সচরাচর যারা টোল করে। আপনি পার্সোনালি তাকে জিজ্ঞাসা করেন, কিছুই বলতে পারবে না যে আসলে আমাকে কেন তাদের অপছন্দ। সবাই কত ভালো ভালো কমেন্ট করছে, এটা শান্তি। আলহামদুলিল্লাহ, আমি কালকে থেকে ইনশাল্লাহ ব্লগ আপলোড দিব, তবে ট্যুরের ব্লগে আপলোড দেবো, কারণ অনেকগুলো ব্লগ হয়ে আছে। তবে আমি শাওনের ফুটেজগুলো স্কিপ করে দিব, হ্যাঁ, কারণ আমি যে নাই তার ছবি বা ভিডিও পোস্ট করার সম্মতিতে একদমই নাই। আমি চাই আপনারাও করবেন না। ভালো মনের মানুষ সবসময় কষ্ট পায় আপু। কি মুবাসিরা ফ্যামিলি, শোনা, আমি জানি না যে আমি ভালো মানুষ নই, কারণ কোনো মানুষই পারফেক্ট না, আমিও হয়তো পারফেক্ট না, আমি পারফেক্ট না আর কি। তবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ সাক্ষী আছে যে আমি কখনো কারোর ক্ষতি করি নাই, করবো না। কারোর সম্পর্কে কাদা ছিটাছিটি বদনাম করে সব পছন্দও করি না। আজকে যতটুকু কথা বলছি শুধু কিছু না বলে থাকতে পারতেছি না, তাই এতটুকু আমি বলবো না। আজকে থেকে দেখবেন যে যে বিধিটাকে আপনারা পছন্দ করেন, যে বিধিকে আপনারা ভালোবেসেছেন, সে বিধিটাই থাকবে, সে বিধিটাই হয়ে থাকবো। তো ব্লগগুলো আপলোড করব কালকে, মেবি রাঙামাটির ব্লগ আপলোড করব। হ্যাঁ, ব্লগে তো আসতেই হবে, শ্যুট করতেই হবে। শুধু চাইবো আপনারা আমাকে ভুল বুঝবেন না, দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দেবেন যদি কখনো আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার ব্যবহারে খারাপ লাগে। শাওনের ফ্যামিলির জন্য দোয়া করবেন, শাওনের জন্য দোয়া করবেন। ছেলেটা সবাইকে ভালো রাখতো, ভালোবাসতে পারতো, ওকে ওকে সবাই ভালোবাসতো। আল্লাহর রহমে আল্লাহ ওকে ভালো রাখুক। 20 দিন ধরে আমি মানে অসুস্থ। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা ঢাকায় যখন গেছিলাম প্রিন্স মামুনের সাথে, তো হচ্ছে ওর গাড়ির চাকা ঠিক করতো, গাড়ির চাকাটা কি যেন হয়েছিল, তো ওর চাকা ঠিক করতে আমরা শোরুমে গিয়েছিলাম। তো তখন ও আমাদেরকে, যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, তো দুপুরে লাঞ্চের জন্য গাড়িটা গ্যারেজে রেখে রিক্সায় করে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাই। তো যে গাড়ির গ্যারেজের মালিক আর কি, তার সাথে একটা ক্যামেরাম্যান ছিল তাদের, তো তারাই ভিডিও করছে। তারা স্বাভাবিক আমাদেরকে অনেকদিন পর দেখছে, আমাদেরকে প্রথমবার দেখছে, তো দেখে তারা অনেক খুশি ছিল। কিন্তু আমাদের মন খারাপ ছিল জন্য কিছু মানে বলতো না, বাট রিক্সায় করে যখন যাচ্ছিলাম তারাই ভিডিও করেছে। তো ওরা আমাদেরকে অনেকদিন পর দেখেছে, তো ভিডিও তো করবেই। একজন দেখলাম ভিডিও বানাইছে লিখে, একটা মেয়ে আর কি, আমি জানি না মেয়েটা কে, খালি জাস্ট ভিডিওটা সামনে আসলো যে আমরা রিক্সায় করে যাচ্ছি যে সবাই মিলে, এই রিক্সাটা ভিডিওটার সাথে লিখেছে উপরে যে এদেরকে ট্রাকের সামনে ছেড়ে দেওয়া হোক। আসলে কারো মৃত্যু চাওয়া, শত্রুরও মানুষ মৃত্যু চায় না, জানি না, মানে আমার ভাই, আপনার কিন্তু কেউই না, আপনার তাতেই কষ্ট হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে বলেন? রাতটাটন ভাইয়া পাইছেন মানে? আপু তোমার ফেক আইডি থেকে লাইভ করতেছে ফোন উপরে দিয়ে। তাই আমার ফেক আইডি লাইভ করতেছে, আমি যে লাইভ করতেছি এটা ফোনটা রেখে এভাবে লাইভ করতেছে, তাই নাকি? রাত, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু রুমে আসো, আমি একটু দেখতে চাই আসলে ফেক আইডি কে লাইভ করতেছে, তার অরিজিনাল এটা বানানোর জন্য। আর আমার বেশিরভাগ ফেক আইডিরই মনিটাইজেশন আছে, এই জন্য ওরা মানে সিচুয়েশন বোঝে না, কিচ্ছু না, যখন তখন ভিডিও ছবি আপলোড দেয়। শাওনের বাবা মার দায়িত্ব নিও আপু, মানে ইনশাল্লাহ আপু, দায়িত্বের সবকিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি সবাই মানে ভালো ফ্যামিলির, ওদের অনেক অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পারবো, যতটুকু করা যায়, ততখানি করা যায়, সব করবো ইনশাল্লাহ। কে করছে ফেক আইডি লাইভ দেখি?
ফেক আইডি লাইভ করতেছে আমার ফোন, মানে আমার লাইভে ফোন লাইভেও করে দিয়ে, বুঝছো? দেখি একটু। আমি তো লিংক চাইলাম কিন্তু আমি তো ইসলাম না, যে দেখছে ফেক আইডি থেকে আমাকে লিংক দিতে বলো, আমি এখনই ব্যবস্থা নিই। মানুষের কথা কান দিবা না। না আপু, তাও খারাপ লাগে। আমি যে কতদিন, আমি সেই দিনও কান্নাকাটি করছি যে আসলে খারাপ লাগে পরের কথার থেকে নিজের মানুষদের কথার আঘাতে বেশি খারাপ লাগে। সুমেশ কি স্মৃতি লাইভ, থ্যাংক ইউ। আপনার ইচ্ছে হলে আপনি বসে থাকেন না, শুরু করে দেন। শুট না করে টাকা কোথায় থেকে আসবে? শুট তো করতেই হবে। আমি আবার ভিডিও না করলে ফেক আইডিরা কোথেকে ভিডিও আপলোড দেবে বলেন? তাদেরও তো কামাই করতে হবে, তাদের প্রত্যেকটা পেজ মনিটাইজেশন না। আমার এই একটা পেজে ভিডিও আপলোড হয়, এখান থেকে কেটে কেটে নিয়ে যায় তারা। কত সুন্দর। মানে ফেক আইডিদের এত বারণ করি, ভাই তোরা এগুলা করিস না অন্তত। সমস্যা নেই, ব্যবস্থা নিব এই এক সপ্তাহের মধ্যে। কি আর ব্যবস্থা নেব? অনেকদিন ধরে তো ব্যবস্থা নিতে চাচ্ছি। আমাদের কপাল খারাপ, আমরা এত কিছু চাই যে আমাদের ফেক আইডি না থাকুক। আমার ফেসবুক আইডি তো ডিজেবল হয়ে গেছে, সেটা ব্যাক আসুক। কিছু হয় না আসলে, আমাদের কপালে কিছুই হয় না। আমরা ছাড় দিই বেশি, বা আমরা বেশি সরলতা দেখাই দেখে আমাদের কপালে কিছুই জোটে না। আপনাদের রাত ভাইয়া অনেক ভালো, ভালো না হইলে কি আর আমাকে এত ভালোবাসতে পারে বলেন? আপু টেনশন করো না, আসো না, টেনশন করছি না। নাফিজা আশরাফ ব্লগ, টেনশন করছি না, কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। আমি এখন নিজে, আমার একটু আগে তো হাত কাঁপতেছিল, মানে নার্ভাস ফিল করছিলাম কথা বলতে। রাজশাহী ম্যাঙ্গো সব এটা কি কি মা? মাম্মা গাইবান্ধা থেকে লাইভ দেখছি, তাই? থ্যাংক ইউ। যা হয়েছে তা আপু তোমার কোনো দোষ নেই। আম্মু আমার আবার কই কি করছে কমেন্টটা? ডিজি বলে দিতাম ব্যাকে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি শাওন আসবেন, শাওল আসবো, ওখানে যাবোই। তাসলিমা আপু বলেছে, জানি না মা। দেখো শম্পা খালামনির কাছে যাও। যা হয়েছে আপনার কোনো দোষ নেই। তাসলিমা ব্লগ লিখেছে, দোষ ভুল জানি না আপু, কারণ ওই সময় দামি ছিলাম না, 1 মিনিট দূরে ছিলাম। কল আসছে, কল শুনে দৌড়ে আসছে, এসে তো এই অবস্থা। আমি চিল্লাপাল্লা শুরু করছিলাম। যাই হোক, আমি ওই ঘটনাগুলো বলতে চাচ্ছি না, কারণ আমি শাওনকে নিয়ে কথা বলে কোনো ভিউ কামাইতে চাই না। আমার ভাই ভালো থাকুক। আপনার সার্থকতা তো এটাই যে একটা লাইভে 5,000 বেশি লোক আপনাকে দেখছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এতজন মানুষ আমাকে দেখতেছে আর কি। আমি এতজনের মানুষের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার হয়তো সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। আপনারা ছাড়া তো আসলে সামনে আগানোর সাহস করতে পারতেছিলাম না, অনেক ভয় করছিল। চিন্তা করবেন না, রাখে আল্লাহ মারেকে। জানি না, বাট আমার ভিতরে যে গিলটি ফিলটা কাজ করে সেটা কোনোদিনই যাবে না, আর এটাই আমার শাস্তি। ফেক আইডির কমপ্লেন করে দেন। হয় না আসলে, কোনো স্প্যামার আসলে। আমি অলরেডি কথা চলতেছে, ইনশাআল্লাহ 7 থেকে 10 দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। কত বাজে তোমার পেজ ঘুরে দেখছি, ভিডিও আপলোড দিয়েছো কিনা দেখি যে নাই। সোহা হোসেন, আমি এরকম অনেক অনেক মেসেজ পেয়েছি যে কবে ভিডিও দিবে, বা আমার ভিডিও পাচ্ছে না এসব। 6,000 মানুষ দেখতেছে। সবাইকে আমি আবারও বলছি যে আমার যদি কোনো কথা আপনারা মানে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাওয়ার সুযোগ নাও হতে পারে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কথা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর আপনাদের অনেক টোলে বা কমেন্টে আমিও কষ্ট পেয়েছি। আমি সব আসলে কাউকে আমি অভিশাপ দেওয়াই পছন্দ করি না। অভিশাপ দিও না, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তোমার উপরে তোমার বাবা মার দোয়া এবং আল্লাহর রহমত আছে। সোনিয়া ব্লগ, আমার বাবা তো আছেই, আমার শ্বশুর শাশুড়ির দোয়া, আমার হাজবেন্ড, আমার সন্তান, আপনাদের দোয়া, ভালো সবকিছুতে আলহামদুলিল্লাহ ভালো থাকবো ইনশাল্লাহ। আপু সব বাদ দেন, ঋতু
পড়ো না। ভালো লাগলো, সব বাদ দিয়ে দিচ্ছি, দাদা তো এটা সব কষ্ট ভুলে গেলাম আজকে থেকে, সব কষ্ট ভুলে গেলাম, সব আপন মানুষ ভুলে গেলাম, সব ভুলে যাবো। 5,900 লাইভ আছে তোমার, অনেক কপাল, হ্যাপি থাকো। মনির, থ্যাংক ইউ ভাইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া দিদি ভাই, থ্যাংক ইউ টিটন মালাকার, থ্যাংক ইউ। আপু বাদ দেন, বাদ দিলাম, কষ্ট পাইছিলাম, কষ্ট ভুলে থাকতে হলে যা যা করতে হবে তাই করবো। ওয়াও, আপু আমার কমেন্ট করছে, সোহা হোসেন করবো না? আমার আপুরা, আমার ভাইয়ারা কমেন্ট করছে, সবগুলো ভালো কমেন্ট, কত ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, দোয়া করবেন, এভাবে পাশে থাকবেন, ইনশাল্লাহ কালকে থেকে আমি ব্লগ আপলোড করবো। আমি কি এখন লাইভ কেটে দিব? কয় মিনিট হয়েছে? আচ্ছা, আমার ফেক আইডি কি এখনো লাইভ করছে? আপনাদেরকে জানাই দিই, আমার কিন্তু ফেক আইডি, মানে আমার এই পেজই একটা, ব্লগ পেজ একটাই, ফারহানা বিথি, যেখানে 2.9 মিলিয়ন ফলোয়ার, আর বিথি স্ট্যাটন যেটা, সেটা 8.5 লাখের মতো ফলোয়ার। এ ব্যতীত সব ফেক আইডি, আমার কোনো ফেসবুক আইডিও নাই। আপু মন খারাপ করো না, আপনাদের কমেন্ট পড়তে যা মন একটু ভালো লাগছে, তাছাড়া আমার খাইতে ভালো লাগে না, মানে আমার কোথাও যাইতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আমার মনের ভিতর থেকে শান্তি চলে গেছে। মানে আমার রাতের সাথে দিনের মধ্যে মানে কতবার মানে ঝগড়া করছে নিজের থেকে, ও চুপ করে থাকে, ও বুঝতে পারছে যে আমার মাথা মেজাজ কিছুই ঠিক নেই, ও চুপ থাকে, আবার ও ঝগড়া করলে আমি চুপ থাকি। আমি এখন চুপ থাকতেছি না ইদানিং, চিল্লাই বেশি, মাথা গরম হয়ে থাকতেছে সবসময়। 12 সেকেন্ড ব্যাক টু ব্যাক, আসলে এটার মানে কি? 12 সেকেন্ড ব্যাক টু ব্যাক। মামুনি, ফলো ব্যাক পাবেন। রুকাইয়া এখানে আসবে, তোমাকে দেখতে চাচ্ছে সবাই, তোমাকে কয়েকটা প্রশ্ন খুব সুন্দর করে উত্তর দিবে। আচ্ছা, কি উত্তর দিবে মা? এটা সরাও, চুল বলো, কি অবস্থা তোমার? এদিকে তাকো, এখানে অনেকগুলো ভাইয়া আপুরা তোমাকে দেখছে, তোমার খালামণি, তোমার চাচুরা দেখছে। হ্যাঁ, এই যে ফোনের দিকে তাকাও, ফোনে দেখছে, এতগুলো নাম কি করে বলবো বলো? শোনো, এটা এটা পচা, এটা রেখে দাও। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি কোন স্কুলে পড়ো? তোমার ক্লাসের নাম কি? জুনিয়র প্লে গ্রুপ। তুমি আয়নার দিকে তাকো না, এই যে এখানে তাকো ক্যামেরাতে। হ্যাঁ, জুনিয়র প্লে গ্রুপ, তাই? আর কি বলবো বলো? তুমি বলো। তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলা? হ্যাঁ, ফার্স্ট হয়ে কি পাইছো? পেন্সিল বক্স। তুমি কোন মিডিয়ামে পড়ো আসলে? তোমার স্কুলটা কি ইংলিশ নাকি বাংলা? ইংলিশ মিডিয়াম। তাই? মানুষ যাকে উপরে তো দেখে তাকে টেনে ধরে নিচে নামাতে উঠে পড়ে লাগে। হ্যাঁ আপু, এটা এটা আসলে যুগ যুগ ধরে চলে আসতেছে। আপা, আমার অফিসে আপনার চায়ের দাওয়াত চলো, লাইভ গ্রিন এনার্জি। এটা কি বাসের ওখান থেকে দিচ্ছে নাকি? আমার স্যান্ডেল খুলে যাচ্ছে। ইনশাল্লাহ আসবো চা খেতে। স্যান্ডেল। সোহেল ভাইয়া, বিথির একটা ফেসবুক আইডি আর একটাই পেজ, বাকি সব থ্যাংক ইউ। ফেসবুক আইডি নাই ভাইয়া আমার। বলো ওদের নাম বলো না। কাদের নাম বলবো? ওদের তুমি হচ্ছে 5, ওদেরকে জিজ্ঞাসা করো তো যে তুমি হচ্ছে 5টা ফুলের নাম বলতে পারো নাকি, বলো। ফুলের নাকি ফলের বলবো, বলো। ফলে বলো। অ্যাপেল, তারপর ব্যানানা, তারপর গোভা, গোয়া, তারপর ব্যানানা। ব্যানানা তো বললা। ও ড্রাগন। তারপর কাঁঠালের Grapes. ইংরেজি কাঁঠাল। হ্যাঁ, গ্রেপ। আর কাঁঠালের ইংরেজি কি? জ্যাকফ্রুট। তো রূপাই অনেক কিছু শিখছে। কি কি শিখছে আর বলো? কয়টা হলো? 50 কি হয় বলো তো? 50, 60, 60। 100, হ্যাঁ, 100। দুইটা। হ্যাঁ, 100। রুকাইয়া অনেক কিছু শিখছে আর মাশাআল্লাহ। তুমি প্রতিদিন সকালে তোমাকে কে নিয়ে যায় স্কুলে? দাদি দাদু। দাদা দাদির সাথে যাও? আমি কয়দিন গেছি তোমার স্কুলে? 2 দিন। ও যখন ভর্তি হয়েছিল সেই দিন আর পরের দিন, পরে আর যায়নি। ওর দাদাই নিয়ে যায় ওকে। তোমাকে সবাই কিউট বলতেছে। আপু আম্মুটা অনেক সুন্দর,
তুমি সুন্দর না, আর সুন্দর, তুমি বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? তুমি বেশি সুন্দর। আমি বেশি সুন্দর? দেখছেন মায়ের সুনাম করতেছে। তুমি বেশি ফর্সা না আমি বেশি ফর্সা? আমরা দুজনে আহা। তোমার আব্বু কি ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট। তোমার আব্বুর থেকে আমি বেশি সুন্দর? তোমার আব্বুর থেকে আমি বেশি সুন্দর? হ্যাঁ, এই যে তোমার আব্বু কিন্তু রাগ করলো। তোমার শাওন চাচ্চু কই? মুখে ছাপলাম দেখি, বলো চারটা না, তোমার শাওন চাচ্চু কই? শান্ত হতে পারে। তাড়াতাড়ি চলে গেছে, আমাকে গিফট দিবে বলে। কি হয়েছে কি? আমরা আবার যাবো, যে চাঁদটা তোকে দেখবো কোথায় শাওন চাচ্চু? ওদের বাড়িতে। তুমি দেখছো? কি দেখছো? নাই তো, নাই তো ওদের বাসায়। তুমি তো আজকে আসলা, আমরা আজকে আসলাম ওখান থেকে। তারপরে এখানে চলে আসছে, তারপর ওখানে তাড়াতাড়ি চলে গেছে। তারপর ওরা জানে না যে আমি ওদের বাসায় যাবো। মানে তোমাকে যে দেখা তোমার কাছে করে আসবো। লুকায় থাকতেছে? হ্যাঁ, ও মানে মানতেই চায় না। ও সবসময় বলে যে শাওন চাচু আমাকে সারপ্রাইজ দিবে, তাই ওর বাসায়, শাওনের বাসায় গেলে বলে যে আমাদের বাসায় আছে এখানে, আর এখানে যেমন আজকে আসছি আমি বললাম তো বলে যে ওখানে আছে। তাড়াতাড়ি করে চলে গেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। কোথায় সারপ্রাইজ দেওয়া? তুমি এতক্ষণ সারপ্রাইজ দিচ্ছ না কেন? আসতে বলো। ফোন দাও, তুমি দাও। তুমি দাও, ফোন তো নাই, ওর ফোন তো আমার কাছে। তাহলে ভাঙে দাও, তারপর কল দাও। নাই মা, সত্যি যদি সারপ্রাইজ দিতে আসতো। কে নাই? তোমার চাচ্ছু নাই, কেন? কোথায় গেছে? আল্লাহর কাছে ঘুরতে? চলে গেছে। আমার কাছে কি করে যায় মানুষ? যাও খেলো। মানুষ আল্লাহর কাছে কি করে যায় না? তুমি এখন বুঝবা না মা, ভালো না। ছোট জীবনটাই ভালো না, বলো? কিছুই বুঝি না না আপু, ছোটবেলা জীবনই ভালো, কিছুই বুঝি খেতে না। ভালো দেখা যাচ্ছে, শুনো না একটু একটু একটু। কি? এই যে আইনাতে দেখা যাচ্ছে, এই যে। আর এখানে দেখা যাচ্ছে ভালো সুন্দর। ঠিক আছে, সত্যি যদি সারপ্রাইজ দিতে আসতো তোমার চাচ্ছু, ভালো তো। আসবে ইনশাল্লাহ। শেষ করে দেওয়া অনেকক্ষণ হয়েছে। থাকি, গল্প করি সবার সাথে, ভালো লাগছে। আসেন আমার সাথে, আমার আপু আছে, আপুদেরকে রাখছি। বলো, আসেন এখানে আপু, আসেন আসেন। আপুদেরকে রাখছি যে আমি, এরকম করো না, সবাই দেখছে তো তোমাকে, পচা বলবে যে ম্যাডাম আপনার হোয়াইট ওই ইয়েতে কি ভরছে পকেটে? জিজ্ঞেস করেন রুকাই রে দুকা কি ভরাইছো পকেটে? ম্যাঙ্গো। ও জানে না। সে নিয়ে আসলে না আমি বলবে দেখেন রুকাই স্কুলে যাওয়ার পর জানতে পারছি আমরা কালো সাদা হোয়াইট। হ্যাঁ মাম মাম্মাম, ওদিকে যাও, আমি লাইভ শেষ করে দেবো, যাও। ও থাকবে থাকুক। তুমি যে দুষ্টামি করতেছো। হতেই আছে। ও চলতেছে মাশাআল্লাহ সবাই দেখতেছে আপনার। মা কোন কোন ফলের কথা বলবে? হুম, আর কোন কোন ফলের কথা? আর কোনো ফোন নাই, যাও দাদির কাছে যাও। না তোমার কাছে তুমি ঘুমাবো। তো অনেক মানসিক ভাবে ভেঙে পড়ছো। আল্লাহ আছে, আল্লাহ আর আপনারা আছেন। কি করো? হুম? তোমার জন্য সবাই দোয়া করছে আম্মা। তুমি এরকম পাগলি পাগলি হয়েছো, তোমার ঝুটিটা দেখাও। কত সুন্দর ঝুটি পড়ছে রুকাইয়া। তোমার ইয়াটা নিয়ে আসো তো, তোমার পেন্সিল বক্স নিয়ে আসো, দেখাও সবাইকে। যাও, যেটা পাইছো স্কুল থেকে গিফট পাইছো ওটা নিয়ে আসো, যেটা স্কুল থেকে পাইছো গিফট ওটা নিয়ে আসো। ওটা 6400 জন দেখছে। কেমন আছো তুমি? কিছুই ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, কোথাও যাইতে ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, সারাক্ষণ গন্ডগোল করি রাতের সাথে, একটু পর পর ঝগড়া হয় আমার। রাজশাহী বর্ণালী মোড় থেকে যুক্ত আছি, থ্যাংক ইউ। এটা অনেক কিউট। কোনটা? দীপা আপু। আরা ফ্যাশন হাউস, শুভকামনা আপু তোমার জন্য, দোয়া করবেন আর বেশি বেশি দোয়া করবেন।
রুকাই আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ও ভালো আছে মাশাআল্লাহ। উমেশ সামিয়া, তাইছো নিয়ে আসছো? আমাদের ছোট পরিবার একটু বড় করে দেন। ছোট পরিবার বড় করতে হলে বিয়ে করতে হবে। কালাগুলো ভেঙে গেছে আমার, কালাগুলো ভেঙে গেছে। যা, এটা দেখাম না, সব ভেঙে ফেলছো তো। মা না, এখানে থাকবো, ওই ঘরে নিয়ে যাও, রুকাইয়া ওই ঘরে নিয়ে যাও। না এখানে থাকবো। যাও, তুমি কি আইসক্রিম খাবা? আসো কার্টুন দেখো। আমি কথা বলে শেষ করে আসছি, যাও। মামা ভালো মামা কই আও না, এই যে এটা নিয়ে আউচ বলে এখন রুকাইয়া। আউ বলি, আউচ না, তো এটা নিয়ে ওই ঘরে যাও। নাও আমি যাবো না, ভালো লাগে আপনি সবার কমেন্ট পড়েন। রুকাইয়া কোন ক্লাসে পড়ে? আই রুকাইয়া, তুমি কোন ক্লাসে পড়ো? প্যারামা। স্কুলের নাম এটা, ক্লাসের নাম বলো, হ্যাঁ, ক্লাসের নাম বলো। জুনিয়র প্লে গ্রুপ জুনিয়র প্লে গ্রুপে পড়ে। আর তোমার আগের ক্লাসের নাম কি ছিল সেটা বলো। সামবিম। রুকাই আমরা না ছোটবেলায় গেলে পড়তাম না। ছোটবেলায় এগুলো কিছু বুঝিনি, কিসের জুনিয়র প্লে গ্রুপ, ডিরেক্ট ওয়ানে ভর্তি হয়েছে। ওয়ানে ভর্তি হইনি, আগমানে হতো এখন শুতে। দিদি ভাই কেমন আছো? আর সম্পাপু আসতে বলেন। এই দুইটা মানুষকে ধরে রাখছি আজকে, যে আমি আজকে লাইভ হবো, একটু আসেন। মানে খারাপ লাগতেছে, কি বলবো না বলবো। আমার এই ফার্স্ট টাইম মনে হচ্ছে জীবনে প্রথম আমি ক্যামেরার সামনে, মানে এমন নার্ভাস লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আব্বু ভালো আছে। আপু প্লিজ উত্তর দেন, বৈশাখী উত্তর। এই যে আপু উত্তর দিলাম। আচ্ছা, আমার ফিকাইটি কি এখনো লাইভ করছে? কি জানি দেখেন ওনাকে আমার ফোন এভাবে রেখে লাইভ করছে, বুঝছেন? এভাবে রেখে ওর ফোনে লাইভ করে আমার ফোন মানে ইয়াটা রেখে এভাবে করছে। ব্যবস্থা নিচ্ছি। এমডি সিয়াম, কান্না করো না সিয়াম, দোয়া করো সামনে হবে ইনশাল্লাহ। আবু তোমার পিছনে যে ভাইয়া একটা ছবি, ভাইয়াকে আসলে তোমার বাম দিকে কি? আপু তোমার পিছনে যে ভাইয়া একটা ছবি, ভাইয়া এটা কে আসলে তোমার বাম? এটা একটা আপু। এই আপুটা হচ্ছে ক্রিকেট প্লেয়ার ছিল, এই জন্য আপু এমন স্টাইলে থাকে। এটা এ আপুর জন্য একটা ছেলে খুঁজেন তো আপনারা, বিয়ে দিয়ে দিবো তাড়াতাড়ি। নরম একজন মানুষ। আমি তো এসব মুখটা এরকম বললেন কেন বিয়ের কথা শুনে? দেন তো এই লাইভে বসে বসে বিয়ে দিবেন আমার। ছেলে খুঁজতে বললাম, লাইভে বলছি কতদিন আর ক্রিকেট খেলে বেড়াবে? বিয়ে দি। এই যে আসছে আর একজন। এই দেখ, সেটা আমি ছিল। ক্যামেরার মধ্যে আপনারা আবার কিছু ভাবেন না, আমি এই দুইটা মানুষকে ধরে নিয়ে রাখিছি আর কি, নিজের একটু সাহস জোগানোর জন্য, একটু একাকিত্ব দূর করতে। মানে এখন আসলে কোনো কিছুই ভালো লাগে না, আপুরা সাথে থাকলে দুই একটা কথা বললে তা ভালো লাগে না। আপু বন্ধ হয়ে গেছে, ও বন্ধ করে দিয়েছে লাইভ। শারমিন আনোয়ার, ওরা এখানে ওই যে সম্পাপু লিখছে একজন, হ্যাপি ফ্যামিলি ব্লগ। হ্যাপি প্রেমে হ্যাপি ফ্যামিলি ব্লগ ওইটাতে লাইভ করছে। না না না, ওই মেয়েটা সম্পাপুর নাম বলছে না। রুকাইয়া তো, দেখি ফোনটা নিয়ে যাও, বাবা একটু শোনো শোনো, আমরা যাই দিকে আসো। যাও ওই ফোনটা নিয়ে যাও। আচ্ছা, অনেকক্ষণ লাইভ করলাম না, কতক্ষণ হয়েছে? দেখে কি কেমন আছে দেখে বাবা। মনটা শক্ত করো। ট্রান্সফার করে দাও, আপু যার চলে যায় সেই বলছে ট্রান্সফার করে দাও দিন। দোয়া করেন আপু। আমি কি বলবো, আমি ট্রমায় চলে গেছিলাম, মানে আমি সূর্যের আলো দেখলেও ভয় পাচ্ছিলাম। এখানে একটু ওই ঘরে যান, যাও, আমি 2-5 মিনিট কথা বলে শেষ করবো, যাও তো তোমরা, আমি কথা বলতে পারতেছি না। তোমরা খাবা না? দাদিকে বলেন খাওয়াই। আম্মু খেয়ে আসো। আমার মেয়েও প্লেতে পড়ে। আসেন একদিন ড্রাগনের বাগানে, মাসুম আলী, যাবো ইনশাল্লাহ। আপু তিশা আপু কোথায়? তিশা আপু হচ্ছে ওর বাড়িতে, ওকেও আসতে চাইছিলাম, ও একটু কাজ আছে। এখানে চিৎকার করো না। আমাদের বিলাল কি জান দিবে? কাঠ বিড়ালিও চিনে। আসো তাহলে তিশা আপুর আসার কথা ছিল, কিন্তু তিশা আপু আসে নাই। যাই হোক, অনেকজন 6700 জন দেখছেন।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, শাওনের জন্য দোয়া করবেন। আমার কথাই বা কোনো আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। আমি বারবার বলছি, কারণ ক্ষমা চাওয়ার সুযোগ হয়তো কিছুক্ষণ পর নাও থাকতে পারে, কারণ আমি মানে বুঝি যে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। আব্বা, এখানে বসে থাকো তুমি। আচ্ছা 3 লক্ষ কি 3 লক্ষ নাকি 30 লাখ? আচ্ছা, ওই আপুর চিৎকারটা দেখে খুব কষ্ট লাগছিল এদিন সামনে। কোন আপুর? ও, আর ঘটনা কোনো একদিন থাক, হারানোর কি যন্ত্রণা। আলহামদুলিল্লাহ আব্বা। আচ্ছা যাই হোক, 6900 জন দেখতেছেন, ভালো লাগছে আজকে অনেক কথা বলে। আমি তো অনেক নার্ভাস ফিল করছিলাম। হ্যাঁ, আসলে আররা ফ্যাশন হাউস আপু, আপনি লিখেছেন বুঝি আপু, তোমার স্বাভাবিক হতে সময় লাগবে, বেশি বেশি কাজ করেন, সময় কেটে যাবে সবকিছু। এটা হয়তো ঠিক, বাট আমরা এই মানুষটাকে কখনো ভুলতেই চাই না। ওই আমাকে একটা মাটি দিয়েছিল, দেখায় আপনাদেরকে, রাঙামাটি, যে পাহাড় থেকে ড্রয়ারে রাখছি, পরে দেখাবেন অন্য কোনো ভিডিওতে। কেমন ড্রয়ারটা খুলে নিয়ে আসবো, ড্রয়ারের চাবি কোথায় রাখছি এখন। তো ওই মাটিটা দেখে আমাকে বলতেছিল, দেখেন মাটিটা কত শক্ত ভাবি, দেখি আম্মু। তখন আমি বললাম যে হ্যাঁ, তখন আমাকে দিয়েছিল যে রাখেন এটা, তো ব্যাগেই রাখছিলাম। পরে সেদিন ব্যাগ, দাদির কাছে ঘুমাবো। দাদির কাছে ঘুমাবা? যাও, দাদিকে আগে বলো যে খাবার খাবো, তারপর। ও এমনই, দাদা দাদি খুবই ভালোবাসে, বাবা রে বাবা, দাদা দাদি কেমন ভালোবাসে। দাদির কাছে ঘুমাতে যাচ্ছে। তুমি তাহলে দেরি করো না আম্মু, তুমি আগে ইয়ে করো, খাবার খেয়ে নাও। তোমার কালকে স্কুল আছে কিন্তু। স্মৃতি আপু কোথায়? আপনাদের স্মৃতি আপু মেবি ঢাকায়। কথা হয়নি আমার সাথে অনেকদিনই। শাওনের মৃত্যুর দিন কথা হয়েছিল, তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম আর কি, যে কেন ভিডিও করছে তাই। কারণ ওই সময় আমরা ওকে, শাওনের ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ছিলাম, ফ্রিজের মধ্যে। ওর হচ্ছে ঘেমে যাচ্ছিল, ফ্রিজটা বারবার তো ঘেমে যাচ্ছিল, ফ্রিজের গ্লাস, ওটা মুছে মুছে বারবার ফেস দেখছিলাম, কাছে বসেছিলাম সবাই। তো ওই মুহূর্তে আসলে ওর কিছু ভিডিও আসছিল, যে ক্লিয়ার করতে আর কি, হয়তো সবাই ভাবছে ওদের গ্রুপের কে যেন মারা গেছে। তো ওই সময় আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস দিয়ে, অবশ্য রুট ভাষায়, কারণ ওই সময় আমার স্বাভাবিক ভাষা বের হচ্ছিল না, রুট ভাষায় ভয়েস দিয়েছিলাম যে তুমি কেন এই ভিডিও করছো, ভিউয়ের জন্য কিনা। কিন্তু ও বুঝে নাই, ও বুঝেছে আমি তাকে হয়তো তার উপর রাগ করে, কিন্তু রাগ করে না। আমি ওকেও বলেছি, শিমুল ভাইয়াদেরকে বলেছি, ওই যে বাগমারা ব্লগ বাগমারা, ওদেরকেও ভয়েসে দিয়েছি যে আপনারা এই সময় ভিডিও করেন কেন, কি দরকার ভিডিও। আমি দেখছিলাম বলতে, রাত কি জানি কারণে ফেসবুকে ঢুকছে, টিকটকে ঢুকছে, তখন হচ্ছে আসছিল। আমি সেদিন থেকে ফোনই টাচ করি নাই, ফোনের ভিতর ঢুকিয়ে নাই, তো ওই কারণে ওই সেদিনই কথা হয়েছে, পরে আর কথা হয়নি। পরে তো ফেসবুকেই দেখতেছি। আমার এই সময় যাদের যাদের আমার পাশে থাকা দরকার, আমি কাউকেই পাইনি, কাউকে না, সিঙ্গেল একটা মানুষও না, কেউ না। আমি আর রাত একা একা নিজেদেরকে সামলাইছি। স্মৃতি তোমাকে খুঁজে অনেক কথা বলে, বলো কাকু, ও ভালো থাকুক, ওর ভালোর জন্যই সারা জীবন চেয়েছে। ওর সাথে যখন প্রথম পরিচয় হয়, তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন সাকসেস হতে পারতেছে আর লাইফে, তখন আমি চেয়েছি ভালো থাকুক। ও যখন জীবনে হচ্ছে ভালোবাসার মানুষ পেয়েছে, তখনও আমি খুব খুশি ছিলাম, এখনো খুশি। ওরা ভালো থাকুক, আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই এসব নিয়ে। করুক, যা মন চাই করুক। আম্মু, আমার গরম লাগছে, এই ড্রাগনটা খাবো? আপু আমি এমন কেন হয়েছেন? এই ড্রাগনটা খাবো? খাও বাবা, যাও। কি করে খাবো? খালামণিক বলো কেটে দেবে না, যাও। ছিলি একা একা। শাওনের পরিবারের পাশে থাকেন ইনশাল্লাহ আপু। আমি তো আজকেই আসলাম, 3 দিন ছিলাম মায়ের চাচির কাছে, আজকে আসলাম। মা কোটাতে খাই?
গোটাই খাও, যাও না, তুমি আরো খাও। আর তো নাই। আচ্ছা যাও, এটা কেটে নাও, বাবার কাছে যাও। কি অনেক লাভ রিয়াক্ট আসছে, তার মানে বিধি সঠিক। সস্তা মানুষদের সাথে চললে এমনই হবে, আল্লাহ সহ। কথাটা বুঝি নাই। কষ্টে তুমি যতই দাও ভুলবো না তোমায়, ঠিকই তোমার মন। অনেকদিন পর আমাদের বিথি আপুকে দেখে অনেক ভালো লাগলো, আপু মিস করেছি তোমাকে। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার কথাটা শুনে। স্মৃতির কথা বাদ দাও বিথি। না বাদ দেবো কেন, ও তো আমার ফ্রেন্ড না। ও আমাদের মধ্যে এই টুকটাক এগুলো অভিমান থাকে, এগুলো বেশি ভালোবাসলে বেশি অভিমান হয়, কিন্তু কখনো আমি খুচায় কথা বলা পছন্দ করি না। আর ও ভালো আছে, ও খুচায় কথা বলে না, ও আসলে একটা জিনিস বোঝাতে চায়, অন্য জিনিস হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তোমার চেহারা অনেক খারাপ করছে, নিজের যত্ন নেন। বাইক শাওনের জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। আমি একটা কথা বলবো আপু, আপনি আসলে একটা মানুষ চিনতে ভুল করছেন। মানুষ চিনতে ভুল করছেন, এটা হচ্ছে বড় কথা। এটা আসলে সবার জীবনে আপু, মানুষ আগেও চিনতে ভুল করেছি, বর্তমানেও চিনতে ভুল করি। যত দিন যায়, যত মানুষের সাথে মিশি, ততই মানুষ চিনতে ভুল করি। তো ভুল মানুষদের সাথেই জীবনযাপন, কিন্তু মাঝে মাঝে ভুল মানুষদের সাথেই শান্তি লাগে থাকতে, বুঝেছেন? যদি সব সিদ্ধান্তই সব মানুষই যদি সঠিক হইতো, তাহলে তো মানুষের দুঃখ থাকতো না। আপু আপনার সিয়াম ভাইটা কই গেছে? শাওনের ছোট ভাইয়ের নামও সিয়াম, আর আমার যে ভাইয়ের কথা বলছে নিমাপুর ভাইয়ের নাম সিয়াম। যদি সিয়ামের কথা বলেন, ও তো বিয়ে সামনে, আপনারা বিয়ের বড় একটা প্রোগ্রাম দেখতে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মরণ মানুষের জন্য, হ্যাঁ এটাই, সে আল্লাহর হাতে, যার মরণ যেখানে সে আছে সেখানেই হবে। আপনার অনর্থক মনের দোষারোপ করেন, তবে যাক দোয়া করবেন সুজন। তা তো অবশ্যই আপু, আমার ভিতরে এই গিল্টি ফিলটা সবসময় কাজ করে। এই মানে আমি কোনোদিন ওই শাস্তি থেকে মুক্তি পাবো না। শাওন টপিকে থাক, সে অনেক ভালো ছেলে ছিল, আল্লাহ জানবাসী করুক। সেটাই বলছি, এই টপিকে আমরা কথা না বলি, অনেক মিস করছি। আমরা কালকে থেকে ব্লগ দেবো ইনশাল্লাহ। রোকসানা আপু, সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি। বর্ণাস ব্লগ, সত্যি আপু আমি আমার মতো, তুমি তোমার মতো খুব সহজে সবাইকে আপন ভেবে কেউ কষ্ট পাওয়া। আচ্ছা যাচ্ছি, থ্যাংক ইউ, দোয়া করবেন সবাই। স্মৃতির এই সময় আপনার পাশে থাকা উচিত ছিল, আর দুর্দিনে আপনি কিভাবে ছিলেন এটা দেখেছি। আচ্ছা বাদ দেন না, ও একটু ব্যস্তই ছিল, ও আসলে হচ্ছে কাজে আছে। হ্যাঁ বাদ দিচ্ছি, 10:41 বাজে। ও একটু ব্যস্ত ছিল, এই জন্য হয়তো আসতে পারিনি। বাট শুধু ও না, আমি কাউকেই পাইনি আমার পাশে। সো আমার কারোর উপর অভিমান নাই, কোনো কিছুই নাই। আমি এভাবে থাকতে চাই, একা একা। একা এসেছি, একাই বিদায় নিয়ে চলে যাবো। বেশি টাইম করো না, তাহলে কেউ এত টাইম ধরে পরবর্তীতে কেউ দেখবে না। হ্যালো রে ভাই, ভালো লাগছে। আচ্ছা আসলে আপু একটা কথা কি জানো, কানাকে পর্দা থাকে না গো, ভাই বলেন না গো শোনা। আপনারা দোয়া করেন সবার জন্য, দোয়া করেন। বরং এইগুলো থেকে আপনারা শিক্ষা নেন যে যদি কখনো আপনি দেখতে না পান, কারো সাহায্যে, লাঠির সাহায্যে যদি চলাফেরা করেন, যখন চোখের দৃষ্টিশক্তি ফেরত পাবেন, ওই লাঠিটাকে ফেলে দিন না, যত্নে রেখে দিন। তার মানে কি জানেন, যখন আপনি কাউকে পথ দেখাবেন, সেই লাঠিটা যদি আপনি হন, না কথাটা বুঝায় বলতে পারছি না, বুঝে নিন আপনারা। ও কানা অবস্থায়, অন্ধ অবস্থায় আমরা যে লাঠির উপর ভর করে চলি, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলে সেই লাঠিটাকে সবার আগে বাদ দেই। তো বিষয়টা এরকম, সেই লাঠিটাকে আমরা ফেলে না দেই, আগলে রাখি, ভালো থাকবে, শান্তি লাগবে। তো যাই হোক, আমাকে সবাই মাফ করেন আমার কোনো কথায় কষ্ট পেলে। লাইভের মধ্যেই বলতেছি,
আমাকে যারা দেখেন অডিয়েন্স, তাদের কাছেও আমি ক্ষমা চাইছি। আমাকে যারা দেখে শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে, আমার শ্বশুর শাশুড়ি তো আমার কাছে থাকে আর আমাকে যথেষ্ট ভালোবাসা স্নেহ করে। যারা টোল করতেছে, হ্যাঁ, তাদেরকে আসলে সমবেদনা জানাই। আমার শ্বশুরই এগুলো প্রতিবাদ করতে বলে আমাকে, কিন্তু আমি বলি না আব্বু থাক, দরকার নেই প্রতিবাদ করার, বাদ দেন। ওরা আসলে 2টা টাকা কামাই করার জন্য এরকম খারাপ কথা বলে। তো গেল আমার শ্বশুর বাড়ির লোকদের কাছে, গ্রামের মানুষদের কাছে, সবার কাছে যদি আমি কখনো ভুল করে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন, দোয়া করবেন শাওনের জন্য বেশি বেশি, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসার দোয়া থাকবে। সবাই ভালো থাকুক, কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ না থাকুক, আমরা কারো ক্ষতি না চাই, কারোর প্রতি হিংসা না করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ পাবে, তুরাব খান পাবে। ওটা ওর বাবাকে বুঝাই দিয়ে আসা হয়েছে, মানে আমার চাচাকে সুন্দর করে, উনি ওটা তুলে নেবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।